সিন, আনসিন, গ্রামার, রাইটিং এই চারটি স্টেপে মাধ্যমিকের টেস্ট এবং ফাইনাল পরীক্ষায় সমস্ত প্রশ্ন হয়ে থাকে। কিন্তু বস, এই চারটি স্টেপে এমন কিছু বোম্বাস্টিক জিনিস থাকে যেগুলো আমাদের সঠিকভাবে বুঝতে হবে এবং পর্যালোচনা করে দেখতে হবে। কিন্তু চিন্তার কোনো কারণ নেই, কারণ আমি রাজা মণ্ডল আর আমি নিয়ে চলে এসেছি এমন একটি স্ট্র্যাটেজি নিয়ে, যে স্ট্র্যাটেজিটি তোমরা ফলো করলে তোমরা মাধ্যমিকে ইংরেজি পরীক্ষায় নিশ্চিন্তে 95% লাভ করতে পারবে। এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা মাধ্যমিক ইংরাজি পরীক্ষায় একটি দুর্দান্ত রেজাল্ট করতে চায় এবং যাদের স্বপ্ন মাধ্যমিকে ইংরাজিতে 90% লাভ করার, শুধুমাত্র তাদের জন্য এই ভিডিওটি। তোমরা পুরো ভিডিওটি কিন্তু অনেক মনোযোগ সহকারে দেখবে, কারণ একটি স্টেপ কিন্তু বাদ দিলে তোমরা কিন্তু পুরো ব্যাপারটাকে বুঝতে পারবে না। তবে 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 ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে আমার একটি অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে রাখো, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেয়ে যেতে পারো। এবং ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করে দিও, এবং আমি জানি তোমরা লাইক করে দিয়েছো, ও এখনো করোনি, তাহলে এক্ষুনি লাইক করে দাও। এবং এর পরবর্তীতে তোমরা কোন ভিডিও পেতে চাও আমাকে কমেন্ট করে জানিও। সো উইদাউট এনি ওয়েস্টিং টাইম, লেটস স্টার্ট দ্য ভিডিও। মাধ্যমিক বোর্ডে আমাদের যে 90 নম্বরের প্রশ্ন হয়ে থাকে, সেখানে চারটি স্টেপে প্রশ্ন করা হয়। সিন, আনসিন, গ্রামার এবং রাইটিং এই চারটে স্টেপে আমাদের সমস্ত প্রশ্নগুলো করা হয়, যার মধ্যে থেকে সিন থেকে আসে আমাদের 20 নম্বর, আনসিন থেকে আসে 28 নম্বর, গ্রামার থেকে আসে 12 নম্বর এবং রাইটিং থেকে আসে 30 নম্বর। কিন্তু এই যে আমি স্ট্র্যাটেজিটা বললাম, এই যে নাম্বারের বিভাজনটা বললাম, এই প্রত্যেকটি বিভাজন সম্পর্কে আমাদের পুঙ্খানুপুঙ্খ জানতে হবে। সিন থেকে আমাদের যে 20 নম্বর আসে, সেখান থেকে কিন্তু দুটো স্টেপে আমাদের ভাগ করে প্রশ্নটা আসে। যেমন আমরা জানি আমাদের মাধ্যমিকের যে টেক্সট বুক আছে, যেটা আমাদের সেই টেক্সট বুকে কিন্তু 4টি গল্প আছে এবং 4টে কবিতা আছে। সেই 4টি গল্প থেকে আমাদের আসবে 12 নম্বর, অর্থাৎ এই 4টি গল্পের মধ্যে যে কোনো একটি থেকে তোমাদের একটা সিন করতে হবে, এবং 4টি যে কবিতা আছে সেই 4টি কবিতার মধ্যে যে কোনো একটি কবিতা থেকে তোমাদের 8 নম্বরের প্রশ্ন আসবে। এবার এবছরের জন্য কোন কবিতাগুলো বা কোন গল্পগুলো ইম্পর্টেন্ট তা নিয়ে কিন্তু আমি একটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি। সেই ভিডিওটা না দেখে থাকলে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রেখেছি, সেখানে গিয়ে সেই ভিডিওটা দেখে নিতে পারো। এবার আমরা আলোচনা করব মাধ্যমিকের আনসিন প্যাসেজ নিয়ে, যে আনসিন প্যাসেজ থেকে মাধ্যমিকের টেস্ট এবং ফাইনাল পরীক্ষায় মোট 28 নম্বর এসে থাকে। সেই 28 নম্বরের মধ্যে 8 নম্বর থাকে সিমিলার ওয়ার্ড বা সিনোনিম, এবং যে সিনোনিম আমরা এই ভিডিওটির শেষে গিয়ে আলোচনা করব। আমরা কিভাবে সিনোনিম গুলো করলে আমরা মাধ্যমিকে কমন পেতে পারি সে নিয়ে আমি ভিডিওটি শেষে আলোচনা করব। কিন্তু আমাদের যে সিন এবং আনসিন থেকে যে 40 নম্বর আসে, সেই 40 নম্বরের কোশ্চেন প্যাটার্ন কেমন হয় এবং কিভাবে করলে আমরা এই সিন এবং আনসিন থেকে যে 40 নম্বর আসবে সেগুলো পুরোপুরি কমন পাবো, তাই নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকে আমরা বোঝার চেষ্টা করব যে সিন এবং আনসিন থেকে যে কোশ্চেন প্যাটার্ন গুলো হয়ে থাকে। আমরা যদি বিগত বছরের প্রশ্নগুলোকে একটু দেখি, তখন বুঝতে পারবো যে এখান থেকে কিছু স্টেপে আমাদের প্রশ্নগুলো হয়। যেমন হচ্ছে এমসিকিউ আসে, ট্রু ফলস আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, স্টেটমেন্ট এন্ড রিজন আছে এবং আনসার দ্য ফলোইং কোশ্চেন। এই 4টে থেকে 5টা স্টেপে কিন্তু আমাদের সিন এবং আনসিনের যে প্রশ্নগুলো, সমস্ত প্রশ্নগুলো কিন্তু হয়ে থাকে। কিভাবে করলে আমরা এই সমস্ত প্রশ্নগুলোকে কমন পেতে পারি, একটা ভালো করে বোঝার চেষ্টা করবে বন্ধুরা, যে যতই তুমি টেক্সট বুক পড়ো না কেন, যদি তুমি সঠিকভাবে প্রশ্ন উত্তরগুলো প্র্যাকটিস না করো, তাহলে কিন্তু তুমি কখনো মাধ্যমিক পরীক্ষায় গিয়ে সঠিক উত্তর লিখে আসতে পারবে না। তুমি ভাবছো যে আমার তো টেক্সট বুক সমস্ত কিছু জানা, আমি তো খুব ভালোভাবে রিভাইজ দিয়েছি, কিন্তু যদি তুমি প্র্যাকটিস না করো কোনো বই থেকে, তাহলে কিন্তু তুমি মাধ্যমিক পরীক্ষায় গিয়ে কিন্তু সমস্যায় পড়বে। সুতরাং যে কোনো একটি রাইটারের বা যে কোনো একটি পাবলিকেশনের একটা কোশ্চেন ব্যাংক তুমি নাও, এবং সেই কোশ্চেন ব্যাংক থেকে প্রতিদিন একটি করে তুমি সিন এবং আনসিন প্যাসেজ প্র্যাকটিস করতে থাকবে। প্রতিদিন, কোনো দিন একদিনও মিস করবে না। এখনো তোমাদের কদিন বাকি পরীক্ষা? প্রায় কিন্তু 3 মাস পরীক্ষার বাকি, এবং 3 মাসে যদি তুমি প্রতিদিন একটি করে করো, তাহলে কিন্তু তোমার যে অভিজ্ঞতা, কোশ্চেন আনসার উত্তর করার, কোশ্চেন এবং উত্তর করার যে অভিজ্ঞতা কিন্তু অনেকটাই বেড়ে যাবে, এবং তুমি নিজেও বুঝতে পারবে তুমি কতটা ডেভেলপ করছো।
তুমি নিজেও তখন এই যে 40-এ 40 পাওয়ার যে ইচ্ছা, সেটাও কিন্তু তোমার পূরণ হবে। সুতরাং যে কোনো একটা কোশ্চেন ব্যাংক তুমি নিয়ে নাও এবং প্রতিদিন সেই কোশ্চেন ব্যাংক থেকে প্রতিদিন একটি করে তোমরা সিন এবং আনসিন প্র্যাকটিস করবে, এবং তোমার যে টিউটর আছে, তোমার যে শিক্ষক মহাশয় আছে, ইংরেজি শিক্ষক যিনি আছেন, তার কাছ থেকে কিন্তু এগুলো প্রতিদিন তুমি কারেকশন করে নেবে। সুতরাং এভাবে তোমার 40-এ 40 কিন্তু তোমাকে পেতে হবে। কারণ বন্ধু দেখো, যে যদি তোমাদের পরীক্ষাটা এমন ভাবে হতো যে ইতিহাস কোনো একটা পরীক্ষা হচ্ছে এবং সেই ইতিহাস পরীক্ষায় কি হচ্ছে, প্রশ্ন দেওয়া হয়েছে এবং প্রশ্ন যে দেওয়া হয়েছে তার যে উত্তরগুলো আর একটা কোনো প্যাসেজে তোমাকে তুলে দেওয়া হয়েছে, এটা কিন্তু তোমার কাছে অনেক বড় স্বপ্ন, যেটা কোনোদিন বাস্তবের সঙ্গে মিললে। যে ইতিহাস পরীক্ষা হচ্ছে, ইতিহাসের প্রশ্ন দেওয়া হয়েছে এবং তার উত্তরটা আর একটা পেজে তোমাকে দেওয়া হয়েছে, কিন্তু এই স্বপ্নটা তোমাদেরকে পূরণ করা হচ্ছে ইংরেজির মাধ্যমে। তাহলে তুমি একটা কথা ভাবো, যেখান থেকে তোমার উত্তরগুলো দেখে দেখে খুঁজে নিয়ে লিখতে হচ্ছে, সেখান থেকে কেন তোমরা প্রশ্ন নাম্বার ছেড়ে আসবে? তাই এই যে সিন এবং আনসিন থেকে যে 40 নম্বর বরাদ্দ করা হয়েছে, সেই সিন এবং আনসিন থেকে একটিও নাম্বার কিন্তু ছাড়লে তোমাদের বিশাল বড় ব্যর্থতা। এখান থেকে তোমাকে টার্গেট রাখতে হবে যে আমি 40-এ 40 পেতে চাই। সুতরাং আমরা ভালোভাবে কিন্তু প্র্যাকটিস করব, প্রতিদিন একটি করে প্র্যাকটিস করব। এবার আমরা চলে যাব গ্রামার নিয়ে। গ্রামার থেকে কিন্তু আমাদের কত নম্বর চলে আসে? গ্রামার থেকে কিন্তু আমাদের আসে 12 নম্বর। এই 12 নম্বরের মধ্যে আমাদের কিছু স্টেপে প্রশ্নগুলো হয়ে থাকে। যেমন প্রথমে থাকে আমাদের কি, প্রথমে থাকে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, যেখান থেকে আমাদের থাকে 3 নম্বর। তাহলে 12 নম্বরের মধ্যে 3 নম্বর আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। তারপরে থাকে আমাদের ইউজেস অফ ভার্ব, মানে প্রপার ফর্ম অফ ভার্বস, এখান থেকে আমাদের থাকে 3 নম্বর। তারপরে থাকে আমাদের ফ্রেজাল ভার্ব, এই ফ্রেজাল ভার্ব থেকে আসে 3 নম্বর। অর্থাৎ 12 নম্বরের মধ্যে 9 নম্বর কিন্তু এই জায়গা থেকে দেওয়া হয়। একদম শিওর, নিশ্চিন্ত থাকো তুমি যে এখান থেকে 12 নম্বরের মধ্যে 9 নম্বর কিন্তু এখান থেকে আসছে। সুতরাং এই জায়গাগুলো কিন্তু গুরুত্ব দিতে হবে। তারপরে আমাদের আসে ভয়েস চেঞ্জ, যেখান থেকে আসে 1 নম্বর, ন্যারেশন চেঞ্জ, যেখান থেকে আসে 11 নম্বর। অর্থাৎ 12-এর মধ্যে 11, এই যে কটা পদ্ধতি বললাম, এই যে কটা স্টেপ বললাম, এই যে কটা গ্রামার আমি বললাম, এই গ্রামারের মধ্যে থেকে কিন্তু সমস্ত প্রশ্নগুলো এসে থাকে। এবার 1 নম্বর পড়ে রয়েছে, 12-এর মধ্যে 11 তো আমরা জেনে গেলাম, তাহলে 1 নম্বর পড়ে রয়েছে। এই 1 নম্বরের জন্য কিন্তু আমাদের অনেক কিছু পরীক্ষায় করে যেতে হয়, যেমন কি ডিগ্রি চেঞ্জ, জয়নিং, স্প্লিটিং, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, নেগেটিভ টু অ্যাফার্মেটিভ, এই যে প্রশ্নগুলো বিভিন্ন এই আমাদের করে যেতে হবে। সুতরাং আমার তরফ থেকে একটা সাজেশন হচ্ছে, তোমরা এই প্রথমে যেখান থেকে 11 নম্বর আসছে একদম নিশ্চিত বা কনফার্ম, সেই জায়গাটা আগে নিশ্চিত করবে। যেমন তোমরা 11 নম্বরটা ভালো করে তোমরা প্র্যাকটিস করবে, যেখান থেকে আমরা অবশ্যই 11 নম্বর পাবো। তারপরে তোমরা 1 নম্বরের দিকে হাত বাড়াবে, কারণ ওই 1 নম্বরের জন্য না 11 নম্বরগুলো ছেড়ে যায়। এই গ্রামার থেকে আমাদের যে 12 নম্বর আসছে, এই গ্রামারটাকে আমরা কিভাবে পড়লে সমস্ত গ্রামার আমরা পরীক্ষায় করে আসতে পারবো। তোমরা লক্ষ্য করে দেখবে, গ্রামারে যে 12 নম্বর আছে তার মধ্যে কিন্তু 3 নম্বর, যেমন ফ্রেজাল ভার্ব থেকে যে 3 নম্বরটা আছে, সেই 3 নম্বর কিন্তু সমস্ত মুখস্থের উপর নির্ভর। তোমরা ওই ফ্রেজাল ভার্বটাকে মুখস্থ করে নেবে, এবং বাকি যে গ্রামারগুলো আছে সেগুলো কিন্তু তোমাদেরকে খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে এবং সেগুলোকে খুব ভালোভাবে বুঝতে হবে। তোমরা যদি এই প্রত্যেকটি গ্রামারের উপর আলাদা আলাদা ভিডিও পেতে চাও, তাহলে আমাকে এক্ষুনি কমেন্ট করে জানিও যে তোমরা কোন টপিকের উপর ভিডিও পেতে চাও। এবার আমরা আলোচনা করব মাধ্যমিকের সবচাইতে গুরুত্বপূর্ণ এবং যেখানে মাধ্যমিকের স্টুডেন্টদের নাম্বার কমে যাওয়ার প্রথম কারণ যে জায়গাটা, সেটা হচ্ছে রাইটিং স্কিল। তুমি অন্যান্য টপিকে খুব ভালো করে পরীক্ষা দিয়ে এলে, যেমন সিন, আনসিন, গ্রামার তোমার খুবই ভালো হয়েছে, কিন্তু যদি আনসিনে 3টে প্রশ্ন তোমার ছেড়ে যায়, অর্থাৎ 30 নম্বর যদি তোমার ছেড়ে যায়, তাহলে নাম্বারটা কিন্তু অনেকটা তোমাকে পিছিয়ে দেবে। সুতরাং এই রাইটিং স্কিলে তোমাকে কিন্তু যথেষ্ট গুরুত্ব দিতে হবে। এই রাইটিং স্কিল যদি তুমি ছেড়ে আসো, তাহলে কিন্তু অনেক সমস্যায় তোমার পড়তে হবে। এবার আমরা আলোচনা করব রাইটিং স্কিল নিয়ে, যে রাইটিং স্কিল নিয়ে আমরা অনেক ভয়ের মধ্যে থাকি। আর যে রাইটিং স্কিল যদি তুমি ছেড়ে আসো, তাহলে যতই ভালো পরীক্ষা দাও না কেন, তোমাদের কিন্তু নাম্বারের দিক থেকে অনেকটা পিছিয়ে থাকতে হবে। তুমি সিন ভালো করে এলে, আনসিন ভালো লিখে এলে, গ্রামারও করে এলে, কিন্তু তোমার রাইটিং যে প্যাসেজগুলো, রাইটিং যেগুলো থাকছে, সেই রাইটিং গুলো থেকে তোমাদের 3টেই ছেড়ে গেল, তাহলে কিন্তু তুমি 30 নম্বর পিছিয়ে গেলে। সুতরাং এই রাইটিংটাকে সবচাইতে বেশি গুরুত্ব দিতে হবে, কারণ
রাইটিং থেকে আমাদের 30 নম্বর এসে থাকে। সেই রাইটিং এর সাজেশন আমি একটা ভিডিওতে আলোচনা করেছিলাম। সেই ভিডিওটি যদি তোমরা না দেখে থাকো তাহলে এক্ষুনি আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিচ্ছি, তোমরা ভিডিওটি দেখে নিতে পারো। সেখানে খুব ডিটেলসে মাধ্যমিকের রাইটিং সাজেশন নিয়ে আলোচনা করা হয়েছে। আশা করছি সেই ভিডিওটি দেখলে তোমাদের রাইটিং সম্পর্কে অনেক ভয় ভীতি দূর হবে। এবং রাইটিং তাহলে আমরা কিভাবে মুখস্থ করব? যাদের স্বপ্ন মাধ্যমিকে 95 পাওয়া, তারা কিন্তু রাইটিং গুলোকে খুব ভালোভাবে খুব পর্যালোচনা করে বুঝতে হবে এবং রাইটিং লেখার তোমাদের ক্ষমতা বৃদ্ধি করতে হবে, যে কিভাবে রাইটিং লিখলে আমি রাইটিং গুলো থেকে 9, 10 এইরকম পেতে পারি। 8, 9 তো মিনিমাম তোমাদেরকে পেতে হবে রাইটিং স্কিলে, না হলে কিন্তু ভালো মার্কস কিন্তু তোমরা আশা করতে পারবে না। রাইটিং স্কিলে মোট 7টি আইটেমসে আমাদের মাধ্যমিকে পরীক্ষায় প্রশ্ন এসে থাকে, যেমন প্যারাগ্রাফ রাইটিং, নোটিস রাইটিং, রিপোর্ট রাইটিং, লেটার রাইটিং, স্টোরি রাইটিং, প্রসেস রাইটিং, আরো বিভিন্ন রাইটিং আমাদের কিন্তু পরীক্ষায় আসে। যে রাইটিংস গুলোর মধ্যে মাধ্যমিক 2024-এর জন্য কোন রাইটিং গুলো ইম্পর্টেন্ট তা নিয়ে আমি ভিডিও করে রেখেছি, সেই ডেসক্রিপশন বক্সে আমি সেই লিংক দিয়ে রেখেছি, সেখানে গিয়ে তোমরা সেই ভিডিওটি দেখে নিতে পারো। কিন্তু এখন আলোচনার বিষয় হচ্ছে কিভাবে রাইটিং গুলো মুখস্থ করলে আমরা কম সময়ের মধ্যে সমস্ত রাইটিং গুলো মুখস্থ করতে পারবো এবং পরীক্ষায় একটা গুড স্কোর পাবো। এবার দেখো, তুমি সাপোজ ধরে নাও এবছর কিন্তু যেমন রিপোর্ট রাইটিং ইম্পর্টেন্ট, নোটিস রাইটিং ইম্পর্টেন্ট এবং ফর্মাল লেটার ইম্পর্টেন্ট। তার সঙ্গে সঙ্গে আমরা প্রসেস রাইটিং এবং স্টোরি রাইটিংটা একটু দেখে যাব। কিন্তু এতগুলো তো রাইটিংস এর আইটেমস। আচ্ছা, যদি আমি এখান থেকে 5টা করে মোট আইটেমস দিই, তাহলে মোট দেখো আমি বললাম 5টা রাইটিং এখান থেকে ইম্পর্টেন্ট। যদি 5টা থেকে 5টা করে দিই তাহলে 25টা হবে। তাহলে কিন্তু সেই 25টা রাইটিংস মুখস্থ করা কিন্তু অনেক কষ্টসাধ্য হবে। যারা কিন্তু আবার ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, ভালো স্টুডেন্ট, তারা কিন্তু এই 25টা কেন, তারা 30টা মুখস্থ করে পরীক্ষা হলে যেতে পারবে। সুতরাং আজকে আমি 2 ধরনের স্টুডেন্টদের নিয়ে আলোচনা করব, যারা মাধ্যমিকে মোটামুটি একটা ভালো স্কোর করতে চাইছো, যে 60%, 70% পেতে চাইছো, এবং আবার আরেক ধরনের স্টুডেন্ট আছে যারা 95% পেতে চাইছো। আমি এই 2 ধরনের স্টুডেন্টদের নিয়ে আলোচনা করব। সাপোজ তুমি ধরে নাও তুমি পরীক্ষায় পড়ে গিয়েছো উড়িষ্যা করমন্ডল এক্সপ্রেস, কিন্তু পরীক্ষায় সে উড়িষ্যা করমন্ডল এক্সপ্রেস এলো না, ওই ধরনের কোনো একটা ট্রেন দুর্ঘটনা এলো বা অন্যান্য কিছু এলো, তুমি কি তখন পরীক্ষায় প্রশ্নটা ছেড়ে দিয়ে আসবে? না বন্ধুরা, এই ভুলটা কখনো করতে যাবে না। এবং তার জন্য এই প্রত্যেকটা রাইটিং স্কিলের জন্য আলাদা আলাদা ফরম্যাট আমি তৈরি করেছি। যারা একটু দুর্বল প্রকৃতির বা যারা ভালো মার্কসও পেতে যাও, হঠাৎ করে দেখো তুমি অনেকগুলো পড়ে গিয়েছো, অনেকগুলো রাইটিং স্কিল পড়ে গিয়েছো, কিন্তু তার মধ্যে ধরো কমন এলো না, তাহলে কি তুমি পরীক্ষায় প্রশ্ন ছেড়ে দিয়ে আসবে? এই ভুলটা কিন্তু কখনো করতে যাবে না। তাহলে তাদের জন্য করণীয় কি? তার জন্য করণীয় হচ্ছে এই ফরম্যাট গুলো লিখে আসা। ফরম্যাট গুলো একটু বানিয়ে এদিক ওদিক করে লিখে আসতে পারলে কিন্তু তোমরা 6-7 অবশ্যই পেয়ে যাবে। আর সেই ফরম্যাট গুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি আমার আগের ভিডিওগুলোতে। যদি ভিডিওগুলো না দেখে থাকো, এক্ষুনি ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দিয়েছি, সেখানে গিয়ে তোমরা সমস্ত ভিডিওগুলোকে দেখে নিতে পারো। তাহলে রাইটিং স্কিল সম্পর্কে তোমাদের অনেক ভয়ভীতি দূর হবে। এখনো মাধ্যমিক পরীক্ষায় প্রায় 3 মাস বাকি। যদি তোমরা এখন থেকে একটা করে বা সপ্তাহে যদি মোট 2টো করে রাইটিং স্কিল মুখস্থ করতে পারো, তাহলে কিন্তু তোমরা বছর শেষে মানে পরীক্ষার আগে কিন্তু অবশ্যই একটা ভালো রাইটিং স্কিলের পুঁজি নিয়ে তুমি মাধ্যমিক বোর্ড পরীক্ষায় যেতে পারবে। সুতরাং এখন থেকে কিন্তু বোঝার চেষ্টা করতে হবে, একটা দিনও তোমাকে ফাঁকি দিলে চলবে না। এই প্রত্যেকটা দিন তোমার কাছে খুবই মূল্যবান। এখন থেকে প্রতিটা দিন অন্তত 6-7 ঘন্টা করে তোমাকে পড়তে হবে। মিনিমাম 6-7 ঘন্টা করে পড়লে কিন্তু সমস্ত সাবজেক্ট তুমি সঠিকভাবে সিলেবাসগুলো কমপ্লিট করতে পারবে। এবার আমরা আলোচনা করব মাধ্যমিকের সিনোনিম অর্থাৎ সিমিলার ওয়ার্ড নিয়ে, যেখান থেকে আমাদের মাধ্যমিকে 8 নম্বর এসে থাকে। যেমন 4টি আমাদের সিনোনিম করতে দেওয়া হয় এবং প্রত্যেকটির জন্য 2 নম্বর করে, অর্থাৎ মোট 4টির জন্য 8 নম্বর আমাদের বরাদ্দ করা হয়। কিন্তু এই সিনোনিম করতে গেলে আমরা অনেক সমস্যার মধ্যে পড়তে হয়, কারণ সিনোনিম গুলো এমন কিছু ওয়ার্ড দিয়ে দেয় যেগুলো আমাদের করা আমাদের পক্ষে অসম্ভব হয়ে পড়ে। কিন্তু কিভাবে আমরা করলে সেই সিনোনিম গুলোকে আমরা লিখে আসতে পারবো তা নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। সিনোনিম এমন একটা জিনিস যে সিনোনিম গুলো দেখো, সিনোনিম কথা অর্থ হচ্ছে সমার্থক শব্দ। সেই সমার্থক শব্দগুলো আমরা কিভাবে জানতে পারবো? সাপোজ ধরো নাও স্মাইল, এই স্মাইলের সমার্থক শব্দ যে লাফ বা ক্যাকেল, তুমি না জানলে তোমরা কিভাবে উত্তর করবে?
অর্থাৎ সিনোনিম করার প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে তোমার ওয়ার্ড স্টককে বৃদ্ধি করতে হবে। যতই তোমার ওয়ার্ড স্টক বৃদ্ধি হবে, যতই তোমার প্রশ্নের মানে বুঝতে পারবে বা একটা ওয়ার্ডের মানে তুমি যত জানতে পারবে বুঝতে পারবে, ততই কিন্তু তোমার সিনোনিম করাটা সহজ হবে। আর এই যে সিনোনিম করতে গেলে তোমার একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে প্রতিদিন অন্তত 5টা করে নতুন নতুন ওয়ার্ড তোমাকে মুখস্থ করতে হবে। প্রতিদিন যদি তুমি 5টা করে ওয়ার্ড মুখস্থ করো, তাহলে সপ্তাহে কটা হবে? 35টি ওয়ার্ড, এবং সেটা মাসে হবে কত? 35x4, এবং সেটা 3 মাস অন্তর হবে কত? আরো বেশি। তুমি বুঝতে পারছো নিশ্চয়ই কতগুলো তোমার সিনোনিম ওয়ার্ড কিন্তু তোমার মুখস্থ হয়ে যাচ্ছে। তাহলে আমাকে গুরুত্ব দিতে হবে যে আমি প্রতিদিন অন্তত 5টি করে সিনোনিম ওয়ার্ড আমি মুখস্থ করব। সুতরাং কিভাবে সেই সিনোনিম ওয়ার্ডগুলো কোথা থেকে করব? তাহলে তোমাকে তুমি যে সিন এবং আনসিন যে প্যাসেজ প্র্যাকটিস করছো প্রথম থেকে, সিন এবং আনসিনে পরে গিয়ে গ্রামারের কাছে গিয়ে দেখবে ওখানে কিছু আমাদের সিনোনিম দেওয়া হয়। তোমরা ওই সিনোনিম গুলোকে উত্তর তুমি করে নাও, আগে থেকেই করে নাও, এবং ওই সিনোনিম গুলোকে প্রত্যেকদিন 4টে থেকে 5টা তোমার প্রতিদিন মুখস্থ করতে থাকো। তাহলে দেখবে একদম মাধ্যমিক বোর্ড পরীক্ষায় গিয়ে দেখবে তোমার সিনোনিমের যে সমার্থক শব্দগুলো অনেকগুলো তোমার মুখস্থ হয়ে গেছে। সুতরাং আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমরা প্রত্যেকটি স্টেপ ফলো করো। আমি যে প্রত্যেকটা কথা বললাম সেই কথাগুলোকে মেনে চলার চেষ্টা করো, এবং তোমরা অবশ্যই একদিন সাফল্যমণ্ডিত হবে এই কথাগুলো শুনে। আশা করছি তোমরা সমস্ত ব্যাপারগুলো বুঝতে পেরেছো। আর যেখানে যার অসুবিধা হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে পারো, এবং আমি তোমাদের অবশ্যই সেই জায়গাগুলো আবারও হেল্প করার চেষ্টা করব। আজ এই পর্যন্ত, দেখা হবে এর পরের ভিডিওতে, এবং তোমরা এর পরবর্তীতে কোন ভিডিও পেতে চাও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। ধন্যবাদ।